সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আমি শৌমিক আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে চ্যানেল আই নিউ ইয়র্ক স্টুডিও থেকে গ্রি মেকানিক্যাল ইয়াংকার্স প্রবাসের কথা অনুষ্ঠানের মাধ্যমে আমরা নিউ ইয়র্ক এবং বাংলাদেশের বাংলাভাষী মানুষের জন্য নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করে থাকি। সুপ্রিয় দর্শক, নিউ ইয়র্ক স্টুডিওতে আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইমদাদুল হক মিলন। বাংলা কথা সাহিত্যের এই কিংবদন্তি লেখককে আমরা পেয়েছি প্রথমবারের মতো নিউ ইয়র্ক স্টুডিওতে। তার সঙ্গে আলাপচারিতার অনুষ্ঠানে সঞ্চালনা করবেন রেজওয়ানা এলভিস। বাংলা সাহিত্যের এই মুহূর্তে অন্যতম এই জনপ্রিয় লেখকের সঙ্গে আলাপচারিতা আমরা শুনব। আমরা যাচ্ছি রেজওয়ানা এলভিসের কাছে। ধন্যবাদ সৌমিক আপনাকে। দর্শক, আসলে আমার সহকর্মী সৌমিক যেভাবে বলছিলেন, আমরা আসলে নিউ ইয়র্ক স্টুডিওতে আজকে যাকে পেয়েছি আমরা আসলে সবাই কিন্তু ধন্য। আমি এই অর্থে বলবো যে এখন পর্যন্ত কিন্তু বাংলা ভাষাভাষীর মধ্যে এই সময়ে যিনি আসলে সব জায়গায় এবং সর্ব কি বলবো, আমি আসলে তাকে পেয়ে আমি এতটাই আবেগ আপ্লুত এবং মানে তার মতো একজন লেখক আসলে আমাদের নিউ ইয়র্ক স্টুডিওতে এসেছেন। এবং শুধু তাই বলবো না, যে তার তিনি যে ধরনের কথা সাহিত্যিক, শুধু যে আমাদের বাংলাদেশের জন্য তা না, বাংলা ভাষাভাষী সবার কাছে ইমদাদুল হক মিলন হচ্ছে একেবারে প্রাণের একটা নাম, ভালোবাসার একটা নাম। আমি কথা বাড়াবো না, আমি এখন আবারও চলে যাচ্ছি আমাদের সেই প্রতীক্ষিত যিনি ব্যক্তিত্ব তার কাছে। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে, আপনি যে সময় দিচ্ছেন এবং আপনি যে এসেছেন, আপনাকে প্রথমে স্বাগতম আমাদের অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? তোমাকে অনেক ধন্যবাদ। এবং চ্যানেল আইয়ের প্রবাসে বাংলাদেশ চ্যানেল আইয়ের একটি স্লোগান। তো এখান থেকে নিউ ইয়র্ক থেকেও তোমরা যেভাবে এই অনুষ্ঠানটিকে সঞ্চালনা করছো বা যেভাবে আমাকে পরিচিত করালে, আমি নিজেও খুব আবেগ আপ্লুত এই কারণে যে প্রবাসে বসে তোমাদের সঙ্গে কথা বলছি এবং একটু বেশিও বলেছো আমার সম্পর্কে। যাই হোক, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং এই অনুষ্ঠানটি যারা দেখছেন আমেরিকাতে, সারা পৃথিবীতে, বাংলাদেশে তো বটেই, তাদের প্রত্যেককেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে শোনার জন্য বা দেখার জন্য। স্যার, আমি যদি ভুল না করে থাকি, আপনি তো দীর্ঘ আমি বলবো যে এক যুগ পরে আপনার আসা আসলে এই নিউ ইয়র্ক বাংলা বইমেলাতে। এত বছর পর যে আপনি আবার এসেছেন, ঠিক এই মুহূর্তে কেমন লাগছে স্যার আপনার? অত্যন্ত আনন্দের কথা এটা যে আমেরিকাতে, বিশেষ করে নিউ ইয়র্কে একটি বইমেলা হচ্ছে গত 35 বছর ধরে। এই বইমেলাটিতে আমি 2001 সালে একবার এসেছিলাম। সেটি আমার কাছে, আমার মনে হয় সেটা যে কোনো বাংলা ভাষাভাষী যে কোনো পাঠকের জন্য, বইমেলা যারা আয়োজন করেন তাদের জন্য 2001 সালের ব্যাপারটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। এই কারণে যে তখন 4 জন লেখক একত্রে এই মেলাতে যুক্ত এসেছিলেন। পশ্চিমবঙ্গ থেকে সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, বাংলাদেশ থেকে হুমায়ুন আহমেদ এবং আমি। এই 4 জন লেখককে একত্রিত করা, সেটি কিন্তু একটা খুব বড় ব্যাপার ছিল সেই সময়ে। তারপরে আমি আমেরিকাতে এসেছি অনেকবার, বইমেলাতে সেভাবে আসা হয়নি। আর গত 12 বছরে একদমই আসা হয়নি এই কারণে যে নানান ধরনের ব্যস্ততার মধ্য দিয়ে গিয়েছি। লেখালেখি নিয়ে ব্যস্ত থেকেছি, অন্যান্য কাজকর্ম নিয়ে ব্যস্ত থেকেছি। সব কিছু মিলিয়ে সময়টা করে ওঠা হয়নি। এবার যখন এলাম, এবার আমার আসা তো বইমেলার জন্য আসা, সেটা একটা আনন্দের ব্যাপার। কিন্তু আমি যার সঙ্গে এসেছি সেটা ছিল আমার সবচেয়ে বড় আনন্দের। আমার বন্ধু ফরিদুর রেজা সাগর, ওর স্ত্রী কণা, আমার ছোট বোন। তো ওদের সঙ্গটা আমি খুব এই যে লম্বা জার্নিতে আমরা মাঝখানে একদিন থাকলাম দুবাইতে। সারাটা দিন আমরা একটা গাড়ি নিয়ে ঘুরলাম, পুরো দুবাই শহরটা দেখা হলো। এবং সেই ফাঁকে ফাঁকে অনেক গল্প, চা খাওয়া। সাগরকে তো এইভাবে পাওয়া যায় না, সে অত্যন্ত ব্যস্ত একজন মানুষ। তো বাংলাদেশে আমাদের দেখা হয়, কথা হয়, কেমন আছো ফোনে কথা হয়। কিন্তু এত দীর্ঘ একটা জার্নিতে সারাক্ষণ তাকে দেখা, কাছ থেকে তার সঙ্গে জীবনের অনেক কিছু বিনিময় করা, অনেক কথা জানা। এবং আমার একটা বড় পরিকল্পনাও আছে তাকে নিয়ে। সেই পরিকল্পনাটার কথা আমি আজকে একটু বলেও দিতে চাই। আমি একটু আমাদের যারা দর্শক এই অনুষ্ঠানটি দেখছেন তোমাদেরকেও আমি জানাতে চাই যে আমি ফরিদুর রেজা সাগরকে নিয়ে একটি বই লিখব। এটা আমার হয়তো 2 বছর লাগবে লিখতে। ফরিদুর রেজা সাগর আমাদের বন্ধুত্ব অনেক বছরের, 50 বছরের বন্ধুত্ব আমাদের, 52 বছরের বন্ধুত্ব। সেই অর্থে ভাবতে পারো আমরা বৃদ্ধ হয়ে গেছি। তো
এই যে দীর্ঘ জীবন ধরে তাকে দেখেছি, তার এই পর্যায়ে চলে আসা, সাগরের তো পরিচয় অনেকগুলো। জি, সে লেখক, লেখক। তার 150-র মতো বই আছে, আর তার মা একজন কিংবদন্তি তুল্য লেখক, জি। আমাদের সবার শ্রদ্ধেয় রাবেয়া খাতুন। তার বাবা চলচ্চিত্রের একজন পরিচালক। শুধুমাত্র পরিচালক পরিচালক না, না, তিনি উনি বাংলাদেশে হ্যাঁ। সিনেমা বিষয়ক একটি পত্রিকাও প্রকাশ জি, করেছিলেন। জি। এই সব মানুষের সন্তান সাগর। জি। হ্যাঁ, এবং আমাদের জীবদ্দশায় আমরা দেখেছি যে একজন মানুষ এই বয়সে, আমাদের বয়সে একজন মানুষ কি করে কিংবদন্তি হয়ে ওঠে, সেটা আমরা সাগরকে দেখে জি। টের পাই। তো তাকে নিয়ে আমি একটা বই লিখবো, কারণ তার জীবনের এই উত্থান, তার স্ট্রাগল, তার লেখা, তার শিল্পী সাহিত্যিক এদের পাশে দাঁড়ানো, একটা হ্যাঁ। চ্যানেলকে এই পর্যায়ে নিয়ে নিয়ে আসা, আসা, জি। প্লাস তার জীবনে একটি বড় দুর্ঘটনা, সে একটি হেলিকপ্টার অ্যাক্সিডেন্টে জি। শারীরিকভাবে সে খুবই বিপর্যস্ত হয়ে পড়েছিল। সব কিছু মিলিয়ে এবং সেই বিপর্যয় থেকে উঠে এসে মনের জোর জীবন থেকে সংগ্রামে সেই জায়গাটায় এসে দাঁড়িয়েছে, এরকম আমি আমাদের জীবদ্দশা আমি কাউকে দেখিনি। সুতরাং সে একটি লেখার মতো চরিত্র। এটা আমি যেহেতু আমার নিজেরও দীর্ঘদিনের লেখালেখির অভিজ্ঞতা, তাতে আমার মনে হয়েছে যে এমন একটা চরিত্র দরকার হ্যাঁ, আসলে জানার। আমি কেন লিখবো না তাকে নিয়ে। এই অনুভূতিটা আমার গত কয়েকদিন ধরে কাজ করছে। আমি কিছু কিছু নোট করতে শুরু করেছি, জি। তাদের সঙ্গে কথা বলছি, বহু মানুষের সঙ্গে কথা বলবো। এটি হচ্ছে এবারে নিউ ইয়র্কে আসার আমার সবচাইতে বড় অর্জন বলে আমি মনে করি। আচ্ছা, আমি একটু পিছনের দিকে চলে যাই স্যার। নিশ্চয়ই। আমরা সবাই জানি আপনার নূরজাহান চরিত্রটি, এটা তো আসলে আমি বলবো যে মানে বিখ্যাত একটা চরিত্র। এটা লেখার যখন আপনি লিখতে বসেছিলেন, এটার পিছনের গল্পটা যদি একটু আমাদের দর্শক। এর পিছনে খুব ইন্টারেস্টিং গল্প আছে, একটু হয়তো লম্বা হয়ে যেতে পারে গল্পটি, কিন্তু আমার একটু বলতে হবে। এটা 1993 সালের কথা। তো তার আগের বছর সিলেটের, তখন মৌলভীবাজারের ছাতক ছড়া বলে একটা জায়গা, একটা গ্রাম, সেটা হচ্ছে কমলগঞ্জ উপজেলায়। সেখানে একটি মেয়েকে, তার নাম নূরজাহান, 18 বছর বয়স, এই মেয়েটিকে দ্বিতীয় বিয়ের অপরাধে সেই ওদের এলাকার গ্রাম্য মসজিদের ইমাম সাহেব একটি ফতোয়া জারি করেছিলেন। ফতোয়াটা ছিল ঠিক সঠিক ফতোয়া, সেটা ছিল না। ওই মেয়েটির বিয়েটা বৈধ ছিল, কিন্তু ইমামের একটি কুদৃষ্টি ছিল এই মেয়েটির প্রতি। তো সেখান থেকে সে ঘোষণা করলো যে এই বিয়েটি বৈধ না। সে বৈধ না, কারণ আমাদের গ্রাম এলাকায় বা এখনও আমাদের শহরগুলোতেও বা সর্বত্রই বাংলাদেশের বা অনেক দেশেই মসজিদের ইমাম সাহেবের কথা আমরা সবাই শিরোধার্য করি। হ্যাঁ। তার কথাকে আমরা খুব গুরুত্ব গুরুত্ব দিই। দেয়। তো তিনি ঘোষণা করলেন যে এই মেয়েটির বিয়ে বৈধ না, অবৈধ বিয়ের অপরাধে তাকে মাটির গর্তে বুক পর্যন্ত পুঁতে 101টি পাথর ছুঁড়ে মারা হবে, যেটি এখন থেকে 200-300 বছর আগে আগের একটা আরবের কোনো কোনো দেশে এই প্রথাটা প্রচলিত ছিল। জি, আচ্ছা। হ্যাঁ, কিন্তু মেয়েটি তো কোনো অপরাধ না, না। এটা তো সে তার বিয়েটা বৈধ। হ্যাঁ, কারণ আমি যতদূর জানি যে যদি কোনো মেয়েকে তার স্বামী ফেলে চলে যায় এবং 90 দিন না ফেরে, তাহলে বিয়েটি আপনি এটা তালাক হয়ে যায়, এইটুকু আমরা জানি। কিন্তু মৌলভী সাহেব, ইমাম সাহেব সেটি অবৈধ ঘোষণা করলেন এবং মেয়েটিকে গর্তে পুঁতে 101টি পাথর ছুঁড়ে মারা হলো। তার বাবাকে, মাকে 101টি করে বেত্রাঘাত করা হলো, স্বামীকে করা হলো। এই লজ্জায় মেয়েটি সেই রাতে আত্মহত্যা করে। এই ঘটনাটি আমাদের জাতীয় জীবনে খুব বড় একটি প্রভাব ফেলেছিল সেই সময়। এটি নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে, মানুষ পথে নেমেছে, অনেক বিবৃতি দেওয়া হয়েছে, অনেক লেখালেখি হয়েছে। এই গেল একটা পার্ট, মানে ভূমিকাটা এরকম। তো আমি 93 সালে একটা বই লিখলাম, সে বইটির নাম ভালোবাসার সুখ দুঃখ। নিতান্ত একটি প্রেমের গল্প, অল্প বয়সী দুটো ছেলে মেয়েকে নিয়ে লেখা। তো এর আগে আরেকটা গল্প আছে, সেটাও বলবো। তোমাদের লম্বা হয়ে যাবে না, না কোনো সমস্যা নেই স্যার, আপনার গল্প শোনার জন্য আজকে আমরা সেই গল্পটা হলো, আমাকে একজন সিনেমার প্রডিউসার, মইনুল হোসেন তার নাম, এই ভদ্রলোক একটা সিনেমা করেছিলেন তখন জাফর ইকবাল এবং ববি তাকে নিয়ে। সিনেমাটা ভালো ছিল, আমি ঠিক নামটা মনে করতে পারছি না, কিন্তু এই ভদ্রলোক আমার খুব ভক্ত ছিলেন। তো তিনি আমার কাছে এলেন একদিন, আমি গ্যান্ডারিয়াতে থাকি, আমার বাসায় এসে বললেন যে আমি আপনার লেখা পছন্দ করি, আপনাকে দিয়ে আমি একটা ফিল্মের স্ক্রিপ্ট করতে চাই। জি, আচ্ছা, আপনি কি করে দেবেন? আমি খুবই আগ্রহ বোধ করলাম, যে শুনেছি সিনেমার স্ক্রিপ্ট করার জন্য
লেখককে একটা হোটেলে রাখা হয়, আচ্ছা। তাকে খাওয়া দাওয়া দেওয়া হয়, মানে একটা রিল্যাক্স একেবারে মানে পুরো খরচ প্রডিউসারের, আপনি শুধু বসে লিখে দেবেন। আচ্ছা। তো মন্ডল ভাই আমাকে একটা হোটেলে নিয়ে গেলেন। সেই হোটেলটা সুন্দর, নতুন একটা হোটেল হয়েছে। তো আমি হোটেলে গিয়ে বসছি, খুবই একটা ভাব টাব নিয়ে যে একটা সিনেমা ফাটাফাটি লিখে ফেলবো। তা আমি দেখি যে আমি তো সিনেমার গল্প মানে কিভাবে স্ক্রিপ্ট করতে আমি কিছু জানিই না। জি। তো ভদ্রলোক আমাকে কাগজ কলম দিয়েছেন, হোটেলে সুন্দর রুম, প্রত্যেকদিন সন্ধ্যায় এসে আমার খবর নেন। আমার লেখাটা আর আগায় না। আচ্ছা। তো লেখা আগায় না, আমি ঠিক বুঝতে পারছি না। সারাদিন ভাবে আমার খুব লজ্জাও লাগে যে ভদ্রলোক খাওয়াচ্ছেন, সন্ধ্যার সময় আসছেন, খবর নিচ্ছেন। তো সেই সময় আমার একজন প্রকাশক এলেন আবার বইমেলাতে, মানে বইমেলা এগিয়ে আসছে, প্রকাশকরা এলেন। একজন প্রকাশক কিভাবে খবর পেয়েছে যে আমি ওই হোটেলে বসে আছি জি। ফিল্মের স্ক্রিপ্ট করার জন্য। সে আসে আমাকে বলল যে আপনাকে 20,000 টাকা দিচ্ছি, আপনি আমাকে একটা ছোট্ট উপন্যাস লিখে দেন। জি। আচ্ছা। আমি তো এই কাজটা তো আমি পারি, হ্যাঁ, আমি তো আসলে গল্প উপন্যাসেরই লেখক। তা আমি না খুব সানন্দে 20,000 টাকা নিলাম। এদিকে যে সিনেমার প্রডিউসার আমার পেছনে টাকা খরচ করছেন এটা আমি ভুলেই গেলাম। আচ্ছা। ভুলে গিয়ে আমি 4 দিনে একটানা 4 দিনে আমি একটা উপন্যাস লিখলাম, 70-80 পৃষ্ঠার মতো লিখলাম। কিন্তু ওই যে সিনেমার ভদ্রলোক মনুর সাহেব রোজই আসেন, এসে বলে কতদূর লেখা হয়েছে, মানে আপডেটটা আমি বলছি হ্যাঁ এই তো লিখছি। উনি তো ভাবছেন আমি ওনার স্ক্রিপ্ট করছি। এটা এক ধরনের ফাঁকিবাজি, আমি এক ধরনের চালিয়াতি আমি তার সঙ্গে করছি। তো ওই উপন্যাসটা লেখা শেষ হলো। আমি মনুল সাহেবকে কিন্তু বললাম একদিন সন্ধ্যা, মনুল ভাই আমি অনেক চেষ্টা করেছি, আপনার লেখাটা কিন্তু আমি লিখতে পারছি না। সে বলে তাহলে আপনি এটা কি লিখেছেন? আমি বললাম যে আমি তো একটা উপন্যাস লিখেছি। বলে গল্পটা বলেন তো। আমি বললাম, সে শুনে খুব লাভ দিয়ে উঠলো, বলছে এটাই আপনি স্ক্রিপ্ট করে দেন, তো সিনেমারই গল্প। তাই আমি বললাম যে তাহলে এটা আমার একটু সময় লাগবে, আগে ফেব্রুয়ারি বইমেলা এসে গেছে, বইটা বেরোক, তারপরে আমি এটা থেকে আপনাকে ফিল্মের স্ক্রিপ্টটা করে দেব। বইটা বেরোলো, নাম দিলাম ভালোবাসার সুখ দুঃখ। এই বইটা একটা রেকর্ড তৈরি করলো বাংলাদেশে। জি। আচ্ছা। সেই বছরই বাংলা একাডেমি একটা নিয়ম চালু করলো যে প্রতি সপ্তাহে কোন বই সবচেয়ে বেশি বিক্রি হয় এই বইয়ের উপর আমরা একটা প্রচারণা চালাবো, বেস্ট সেলিং বই। এটা সারা পৃথিবীতেই হয়, বাংলাদেশে ছিল না। তো সেবার হুমায়ুন আহমেদের বই বেরিয়েছে, জি। সেই ফাঁকে আমার বইটাও বেরিয়েছে। হুমায়ুন আহমেদ তখন জনপ্রিয়তার তুঙ্গে, কিন্তু আমার এই বইটা ফার্স্ট উইকে বেস্ট সেলার হয়ে গেল, সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এর ফলে এমন একটা ক্রেজ তৈরি হলো, সারা মেলাতে 87,000 কপি বই বিক্রি হলো, যেটা এখনো পর্যন্ত এই রেকর্ড মানে এটা আমার মনে হয় এটা 10 ভাগের 1 ভাগে কেউ পৌঁছাতে পারেনি এক মেলাতে। এবং ওই বছর আমি বাংলা একাডেমি প্রাইজও পেলাম। এগুলো কিন্তু পুরোটাই ভূমিকা। আমি বইমেলাতে একটা স্টলে বসি, আমার এক ছোট ভাইয়ের মতো আমার খুব অনুরাগী ছিল, সে এখন চ্যানেল আয়ের সঙ্গে যুক্ত, ইবনে হাসান খান। আর চ্যানেল আয়ের ফিল্মের মার্কেটিং ইত্যাদি এগুলো সে দেখে, চ্যানেল আয়ের শুরু থেকে সে যুক্ত আছে। ও তখন করতো কি, ওর একটা সংগঠন ছিল বিনোদন নামে, ওই সংগঠনের নামে ও বাংলা একাডেমিতে একটা বইমেলা, একটা স্টল নিত বইমেলাতে, নিয়ে ওখানে এককভাবে শুধু আমার বই বিক্রি করবে। তো ওই 93 সালেও সেটা করেছে, বিনোদনের স্টল, বিনোদন নামে স্টলটা পড়েছে বাংলা একাডেমি। তুমি গিয়েছো তো বাংলা একাডেমি নিশ্চয়ই, ওখানে একটা পুকুর আছে, পুকুর পাড়ে আমাদের ওই বিনোদন স্টলটা হাসান করেছে। তো ওখানে এই বইটি নিয়ে এমন একটা অবস্থা তৈরি হলো, মানে শুক্রবার দিন, ছুটির দিনগুলোতে বা 21শে ফেব্রুয়ারি দাঁড়ানো যায় না। 20শে ফেব্রুয়ারি এটা এত লোক হলো, বিকেলবেলা আমি স্টলটাতে অটোগ্রাফ দিচ্ছি, ওই দোকানটা স্টলটা ধাক্কাতে ধাক্কাতে আমাকে পুকুরে ফেলে দিল, মানে আমি পড়ে গেলাম, লিটারালি পড়ে গেলাম, মানুষের ভিড়ে ধাক্কাতে ফেলে দিয়েছে, মানে মানুষকে কার আগে অটোগ্রাফটা দিয়েছে। তো আমাকে ওরা টেনে টেনে তুললো, ভিজে টেজে গেছি। তারপর আমি বইমেলাতে থাকলাম। পরদিন 4 জন পুলিশ দেওয়া হলো আমাকে পাহারা দেওয়ার জন্য। তো আমি সারাদিন অটোগ্রাফ দিচ্ছি। আমার মনে আছে ওই একদিনে আমি 999টা বইতে অটোগ্রাফ দিয়েছিলাম। 1000 বই ওরা এনেছিল মূল পাবলিশারের কাছ থেকে, একটা বই বিক্রি হয়নি, বইটার বাইন্ডিংটা উল্টো ছিল, এই কারণে বইটা বিক্রি হয়নি। কিন্তু আমি অটোগ্রাফ দিয়ে যাচ্ছি, একজন মহিলা ওই স্টলের কর্নারে দাঁড়িয়ে আছে। তা আমি এক ফাঁকে বললাম আপনার বইটা দেন,
আমি অটোগ্রাফ Autograph দিয়ে একটু দিলেন। বয়স্ক জি মহিলা। আচ্ছা। তো উনি আমাকে বললেন কি আপনার বইতে তো আমি অটোগ্রাফ নেওয়ার জন্য আসিনি, আপনাকে কিছু কথা বলতে এসেছি। ওকে। আমি বললাম আচ্ছা বলেন বলেন। তো উনি আমাকে বললে কি আপনি এসব সাইপাস কি লিখছেন, এটা কোনো বই হলো? আপনি ইয়াং বাচ্চা ছেলে মেয়েদের মাথা খারাপ করে দিচ্ছেন, এটা তো কোনো লেখা না, রাবিশ। আমি তাকায় আছি। বলে কি আপনি আপনার প্রথম উপন্যাস যাবজ্জীবন, আপনি নিরণ্যের কাল নামে বই লিখেছেন, কালো ঘোড়া নামে উপন্যাস লিখেছেন, সিরিয়াস লেখালেখি, আপনি এসব কী করছেন, এটা এগুলো কোনো লেখা? ছি বলে হেঁটে চলে গেল। আমি স্তব্ধ হয়ে আছি এবং এক ধরনের অপরাধ বোধ করছি যে আরে আমি তো সব পাঠকের কাছে পৌঁছাতে পারিনি। আমি শুরু করেছিলাম যাবজ্জীবন নামে একটা সিরিয়াস উপন্যাস দিয়ে, নিরণ্যের কাল নামে আমি গল্পের বই লিখেছি, কালো ঘোড়া নামে মুক্তিযুদ্ধের উপন্যাস লিখেছি, ভূমিপুত্র নামে উপন্যাস লিখেছি, পরাধীনতা নামে প্রবাস জীবন নিয়ে উপন্যাস লিখেছি। এই মহিলা কিন্তু সবগুলো বইয়ের নাম বললেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং আমাকে বললেন যে আপনি সব কী লিখছেন, আপনি তরুণ ছেলে মেয়েদের মাথা নষ্ট করে দিচ্ছেন, এটা তো কোনো সাহিত্য না। আমি স্তব্ধ হয়ে থাকলাম অনেকক্ষণ থেকে। তখন আমি যদি বাংলা ক্রেমি মেলাতে আমি কোনো স্টল থেকে বেরোলে আমার পেছনে শত শত ছেলে মেয়ে আমার পেছন পেছন হাঁটে। আমি সেদিন খুব নিঃশব্দে মেলা থেকে বেরিয়ে এলাম। থাকি গ্যান্ডরিয়া এলাকাতে, এটা বাংলা ক্রেমি থেকে অনেক দূরে, পুরান ঢাকা। জি। পুরোটা রাস্তা আমি একা একা হেঁটে গেলাম, ওই অতটা দূর। আমার শুধু মাথার মনে হচ্ছে যে আমার মাথার মধ্যে কেউ পাথর ছুঁড়ে মারছে, এরকম করে এরকম করে। আমি 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 খুব অস্থির লাগছে আমার। তো বাসায় গেলাম, ঘুম হলো না সে রাতে। পরদিন আবার বইমেলাতে এলাম। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। মাথায় কিন্তু এই মহিলার কথাগুলো ঘুরছে। তখন শহীদুল ইসলাম মিন্টু বলে একটা ছেলে ছিল, এখন কানাডাতে থাকে। সে বোধহয় এখন কানাডাতে বেশ চ্যানেল বা এরকম কিছু করে, বেশ সে মিডিয়ার লোক এখন কানাডাতে, টরন্টোতে। তো সেই ছেলেটা তখন সাগরদের একটা পত্রিকাও ছিল, কিন্তু আজকের কাগজ, সাগর রাও ওদের গ্রুপটা এই পত্রিকাটির সঙ্গে যুক্ত ছিল। ওই মিন্টু ছেলেটা ওই পত্রিকাতে কাজ করতো এবং সাপ্তাহিক খবরের কাগজ বলেও একই গ্রুপের একটা পত্রিকা ছিল। তো মিন্টু আমাকে হঠাৎ বলল যে মিলন ভাই, আপনি নূরজাহানকে নিয়ে একটা উপন্যাস লেখেন না? ওই যে ছাতক ছড়াতে মেয়েটাকে এভাবে মারলো, মেয়েটা আত্মহত্যা করলো, একে নিয়ে একটা উপন্যাস লেখেন। এই তখন আমার নূরজাহান লেখার কথা মাথায় এলো। আমি লিখতে শুরু করলাম এবং ওই সাপ্তাহিক খবরের কাগজে ধারাবাহিকভাবে লেখাটা ছাপা হতে লাগলো। আচ্ছা। এই বইটি ছাপা হওয়ার পরে, হ্যাঁ, এটা কলকাতার আনন্দ পাবলিশার্স, অনেক বড় প্রকাশক, আনন্দবাজার গ্রুপ, ওরা বললো যে এই বইটা ওরা ছাপবে। তো ওরা ছাপবে, এলো ঢাকায়, আমার সঙ্গে কথা বললো, যোগাযোগ করলো। তো একটা পর্যায়ে বলে দাও বই আমরা ছাপবো। ওদের বইমেলাটা হয় জানুয়ারিতে, আমাকে অক্টোবর নভেম্বরের দিকে বললো যে আর তো সময় নেই, বইটা দাও। তো আমি যে ভদ্রলোক আনন্দ পাবলিশার্সের প্রধান, ওর নাম বাদল বসু। তেমন বাদলদা লেখা তো শেষ হয়নি, একটা কাজ করো, প্রথম পর্ব সমাপ্ত লিখে আমাদের দিয়ে দাও। তো আমি দিলাম, বইটা ছাপা হলো এবং ওই বইটারও একটা রেকর্ড পরিমাণ বিক্রি হলো। সাধারণত পশ্চিমবঙ্গে বাংলাদেশি লেখকদের বই সেভাবে বিক্রি হয় না, কিন্তু ওই বইটা 3 মাসে 8,000 কপি বিক্রি হলো। ইটস এ রেকর্ড। তো আমি অন্যান্য লেখালেখি এই করে সেই করে দ্বিতীয় পর্ব আর লেখা হয় না। একদিন মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়েছে, এক ভদ্রলোক খুব বাজে ব্যবহার করলেন আমার সঙ্গে, বয়স্ক এক ভদ্রলোক। বলে কি আপনি কি পাঠকের সঙ্গে ফাজলামো করেন?
নূরজাহান পড়ে আমরা ফার্স্ট পার্ট পড়ে বসে আছি, পরে আপনি বায়োডাটা লিখছেন না আসছেন কেন? না, হ্যাঁ। বলে দেন আর লিখবেন না। বেশ দুর্ব্যবহার। আমি খুব লজ্জা পেলাম। ততদিনে কিন্তু 6 বছর কেটে গেছে, দ্বিতীয় পর্ব লেখা হয় ও না। আচ্ছা। আবার দ্বিতীয় পর্ব লিখলাম, তারপরে আবার 6 বছর তৃতীয় পর্ব, এই 3 পর্ব মিলে 1250 পৃষ্ঠার বইটি আমি লিখলাম। পরে আনন্দ পাবলিশার্স ওটা আবার একত্র করে কলকাতা থেকে বেরোলো। পুরা 3টা হ্যাঁ, খণ্ড 1000 রুপি ভারতীয় রুপি, 1000 টাকা, কিন্তু অনেক টাকা। সেই বইটাও পরপর 4টা এডিশন হলো, বাংলাদেশেও একত্রে বেরোলো। সব কিছু মিলিয়ে এই হচ্ছে, মানে দীর্ঘক্ষণ আমি তোমাকে গল্প না, 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 বললাম, অবশ্যই। কারণ এগুলো না বলে উপায় ছিল স্যার না। আপনার কাছে আমি আরেকটা গল্প হ্যাঁ, শুনতে চাই, সেটা তো হচ্ছে এটা হচ্ছে, দাঁড়াও আমি বলি তোমাকে, এই হচ্ছে মোটামুটি নূরজাহান লেখার ইতিহাস। এবং আরেকটা কথা হলো, নূরজাহান প্রথম পর্ব দ্বিতীয় পর্ব লিখে যখন থার্ড পর্বটা লিখতে গেলাম, আর লেখা হয় না, অস্থির হয়ে গেলাম। মানুষ গালাগাল করে যে ওই রকম ওটা সে দীর্ঘ 6 বছর। হ্যাঁ, মোট 18 বছর সময় চলে গেছে। একদিন রাতে আমার এমন অসুবিধা হলো, মানে গত কয়েকদিন ধরে এটা ভাবতে ভাবতে আমি আর ঘুমাতে পারি না, অসুস্থ হয়ে যাচ্ছি। একদিন ভোরবেলায়, ভোর রাতে আমি ঘুম থেকে উঠেছি, ঘুমই হয়নি, জি। খুবই অস্থির লাগছে, আমার মনে হচ্ছে হার্ট অ্যাটাক করবে। তো আমি গোসল করলাম অনেকক্ষণ ধরে। গোসল করে আমি আমার রুমটায়, আমার যে ওয়াল ক্যাবিনেটটা, ওটার সামনে গিয়ে দাঁড়ালাম। আমি একটা লুঙ্গি পরা, খালি গা, গোসল করে আছি, শরীরটা ভেজা। ওই ক্যাবিনেটের মধ্যে কোরআন শরীফ আছে। আমি কোরআন শরীফটা ধরলাম, ধরে এইভাবে জড়িয়ে ধরলাম, জড়িয়ে ধরে শুধু বলছি যে আল্লাহ আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও, আমি যেন উপন্যাসটা লিখে শেষ করতে পারি। এবং একটা পর্যায়ে দেখলাম যে আমি কাঁদছি। আচ্ছা। কেঁদে আমি টেরই পাচ্ছি না, আমি কেঁদে, আমি আমার গাল, মুখ, বুক ভেসে গেছে চোখের পানি দিয়ে। হ্যাঁ। তো এরকম কতক্ষণ কেটেছে আমি জানি না, আজান হয়ে গেল। তারপর আমি কোরআন শরীফ রেখে কিছুক্ষণ শুয়ে থাকলাম। 9টার দিকে উঠলাম, উঠে তৃতীয় পর্ব লিখতে শুরু করলাম, এবং আমি কন্টিনিউয়াস 6 মাস লিখে বইটা শেষ করলাম। ওকে। হ্যাঁ, এসব কথা কখনো বলা হয় না এইভাবে। আজকে যেহেতু তোমার সঙ্গে গল্প করার সুযোগ পাওয়া গেছে, সেই কারণে আমি কথাগুলো বললাম। এই হচ্ছে মূলত নূরজাহান লেখার ইতিহাস, যে একজন লেখক তার একটি সৃষ্টির পিছনে কতটা তার আবেগ কাজ করে, কতটা সময় কাজ করে, কতটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এবং তারপর এখনই শেষ করছি আমি। এরপরে দেখা গেল যে থার্ড পর্বটা যে আমি লিখেছি, প্রথম 2 পর্বের সঙ্গে ল্যাঙ্গুয়েজটা মেলে না। মানে প্রথম 2 পর্বের মধ্যে প্রচুর আঞ্চলিক শব্দ ছিল, এই ছিল সেই ছিল। আর থার্ড পর্বটা পুরোটাই আঞ্চলিক, বিক্রমপুরের আঞ্চলিক ভাষায় লেখা। জি, আচ্ছা। তো আমি ভাবলাম যে আরে এটা তো এখন পাঠক আবার বিভ্রান্ত হবে, যে একই লেখা 3 রকম ল্যাঙ্গুয়েজে। আমি প্রথম পর্ব দুটো আবার লিখলাম। সব মিলে আরো 1.5 বছর লাগলো পুরো বইটা শেষ হতে। এই হচ্ছে নূরজাহানের ইতিহাস। বাহ। যখন আপনি লিখতে বসতেন, একদম শুরুতে যদি চলে যাই, ঠিক কোন জিনিসটা আপনার মাথায় আসতো, মানে কোনো লেখার আগে আসলে কি ভেবে? দেখো, লেখকরা সাধারণত 2 রকম ভাবে লিখে থাকেন। তার আগে আরেকটা কথা বলি, লেখক এবং সাহিত্যিক ব্যাপারটা কিন্তু আলাদা। হ্যাঁ, লেখক কিন্তু আপনি সবাই, যেহেতু একজন মানে সাহিত্যিক, কথা সাহিত্যিক। আমি তোমাকে এই জিনিসটা এই জন্য আমি বলছি যে লেখে তো অনেকেই, জি, সাহিত্য সবাই, সাহিত্যিক লিখতে পারে না, সাহিত্যিক সবাই না। কোনো লেখক পরিকল্পিতভাবে লেখেন, বা কোনো সাহিত্যিক তিনি ভাবেন যে আমি এই বিষয়টি নিয়ে লিখবো। ধরো নদী, বিক্রমপুর অঞ্চলের নদী ভাঙন, পদ্মা নদীর ভাঙন নিয়ে আমি একটা উপন্যাস লিখবো। এটা উনি ভাবলেন যে আমি এইভাবে গল্পটা এখান থেকে শুরু করব, এইভাবে গল্পটা এগিয়ে গিয়ে এই জায়গায় শেষ হবে, পরিকল্পিত লেখা। আবার কোনো লেখক আছেন, তিনি ভাবেন যে আমি একটা নদী ভাঙনের দৃশ্য দেখছি, এখান থেকে আমি একটা লেখা শুরু করবো, দেখি লেখাটা কোন দিকে যায়। তিনি জানেন না যে লেখাটা কোথায় শেষ হবে। আমার লেখাটা হচ্ছে এই দ্বিতীয় পর্যায়ের। আমি একটা দৃশ্য থেকে ভাবি, বা একটা চরিত্র থেকে ভাবি, বা একটা ছোট্ট ঘটনা থেকে ভাবি যে আমি এখান থেকে শুরু করবো, আমি জানি না লেখাটা কোথায় যাবে। নূরজাহানও কিন্তু এইভাবেই হয়েছিল। আমি শুধু জানতাম যে মেয়েটিকে পাথর ছুঁড়ে মারা হয়েছে, এই অপমানে মেয়েটি আত্মহত্যা করেছে, এটুকুই তো গল্প। এটার জন্য 1250 পৃষ্ঠা আমি কেন লিখব? এখনকার যারা লিখছে তাদের বই পড়া হয়? আমি পড়ি, সব মোটামুটিভাবে আমি পড়ি, এই জন্য যে আমি দেখতে চাই যে আমাদের পরে যারা লেখা শুরু করেছেন তারা কি লিখছেন, কেমন লিখছেন, এটা আমি জানতে চাই। লেখার মধ্যে কি কোনো পার্থক্য খুঁজে পান আপনি? আমি খুঁজে পাই।
আমি খুঁজে পাই তো আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে জাতি হিসেবে আমরা খুবই আবেগপ্রবণ। এই আবেগের জায়গাটা বোধহয় একটু নষ্ট হয়ে গেছে। জি, আমার প্রশ্নটা আসলে ওই জায়গাটাতে শিল্প ছিল, সাহিত্য স্যার। তখনই খুব শক্তিশালী হয়ে ওঠে, সাহিত্য কখনো আবেগ ছাড়া তৈরি হয় না। বাঙালিদের মধ্যে অনেক বড় বড় লেখক, রবীন্দ্রনাথ নজরুল তো আছেনই মাথার উপর, এরপরেও তো কত বড় লেখক, জীবনানন্দ দাশ, জসীমউদ্দিন, তারাশঙ্কর, মানিক, বিভূতিভূষণ, আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ, আখতার জামান ইলিয়াস, হুমায়ুন আহমেদ, রাবেয়া খাতুন, আমাদের তো বড় লেখকের অভাব নেই। তো এই যে লেখকরা, তারা কোন শক্তিতে লিখেছেন? তাদের মূল শক্তিটা তো ছিল আবেগ। এই আবেগ যতক্ষণ পর্যন্ত কাজ করবে ততক্ষণ পর্যন্ত সাহিত্য তৈরি হতেই থাকবে, সঙ্গীত তৈরি হতেই থাকবে, সিনেমা নাটক হতেই থাকবে, কবিতা লেখা হতেই থাকবে। আবেগ ছাড়া শিল্প তৈরি হয় না। নতুনদের জন্য কি আপনার মানে যদি কেউ আসলে মনে করে যে হ্যাঁ, একজন যদি কবিতা লিখতে চায় তাকে রবীন্দ্রনাথ পড়তে হবে, তাকে নজরুল পড়তে হবে, তাকে জীবনানন্দ দাশ পড়তে হবে, তাকে শামসুর রহমান আল মাহমুদ পড়তে হবে। জি। পড়লে সে বুঝবে যে সে যে কবিতা লিখছে এর আগে বাংলা কবিতা কি কি ধরনের কবিতা লেখা হয়েছে, তারা কি লিখেছেন। বা যদি কোনো একজন তরুণ লেখক গল্প বা উপন্যাস লিখতে চান, তাকে জানতে হবে তাদের আগের লেখকরা, এই ভাষার আগের লেখকরা কি লিখেছেন, বা পৃথিবীর বড় লেখকরা কি লিখেছেন। সেটি না জানলে সে তার নিজের পথটা বের করতে পারবে না। সুতরাং তরুণ যারা লিখছেন তাদের মধ্যে অনেকে ভালো লিখবেন, সম্ভাবনাটা আমি দেখতে পাই। আবার এটাও তোমাকে মনে রাখতে হবে যে ধরো, আমি খানিক আগেও বলছিলাম যে আমাদের ভাষার মানে আমাদের যে বইমেলাটা হয়, ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে যে বইমেলাটা হয়, 21-এর বইমেলা, সেখানে 4000-5000 বই প্রকাশিত হয়। তো এই বইগুলো কারা লেখেন? বাংলা ভাষায় কি 5000 লেখক আছেন? বাংলা ভাষায় কি 100টি ভালো লেখক আছেন বাংলাদেশে? তো এই বইগুলো কারা লেখেন? যারা লেখেন তাদের মধ্যে নিশ্চয়ই 2জন, 5জন, 10জন একটা সময় বেরিয়ে আসবে। একটা বই আমি প্রকাশ করব, সেটা কি আসলেই বইমেলাতে প্রকাশিত হওয়ার যোগ্য কিনা? আমি জিনিসটা বুঝেছি। যোগ্যতাটা একটা আসলে সময়ে যোগ্যতা অযোগ্যতার ব্যাপারটা ছিল। কিভাবে ছিল সেটা আমি তোমাকে বলি। আমাদের প্রকাশকদের ধরো মুক্তধারা প্রথম বাংলাদেশের বইমেলার প্রচলনেই প্রতিষ্ঠানটি করেছিল। 72 সালে বাংলা একাডেমিতে একটা চাদর বিছিয়ে উনি কিছু বই নিয়ে বসেছিলেন, চিত্তরঞ্জন সাহা। জি। তার ওখানে কিন্তু আমাদের এই যে বিশ্বজিৎ সাহা, কাজ মানে ওই প্রতিষ্ঠানটার নাম আসলে মুক্তধারা। জি। হ্যাঁ, তো বিশ্বজিৎ ওই প্রতিষ্ঠানের সঙ্গে ওরা জড়িত ছিল। তো ওই ভদ্রলোকের নাম শ্রী চিত্তরঞ্জন সাহা, তিনি কিন্তু বইমেলাটা এইভাবে প্রচলন করলেন। তারপর তো সেই মেলা দিনে 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 বিশাল একটা জায়গায় এসেছে। কিন্তু মুক্তধারার যেটা ছিল, আমার দুটো বই বের করেছিলেন উনি, তখন আমি নিতান্ত একজন বালক লেখকই বলতে পারি। তো সেই সময় আমি দেখেছি যে ওনার ওখানে একটা সম্পাদনা পরিষদ আছে, 4জন সম্পাদক থাকেন। তুমি যদি কোনো পাণ্ডুলিপি তোমার তৈরি হয়, তুমি জমা দেবে, ওই 4জন পড়বেন, পড়ে যদি তারা মনে করেন এটা ছাপার যোগ্য তাহলে ছাপা হবে। যদি যোগ্য না হয়, তুমি তুমি মুখ চেনা হও, প্রকাশকের আত্মীয় হও, বাতিল করে দেবে। আমার মনে হয় যে এই জায়গাটা থেকে আমরা অনেকটা সরে গেছি। হুমায়ুন আহমেদ স্যার নিজে বইমেলাতে আপনার স্টলে এসেছিলেন এবং আপনার বই কিনেছিলেন, এই ঘটনাটা যদি আমাদের দর্শকদের ছোট করে। হুমায়ুন আহমেদকে আমি চিনতাম, মুখে পরিচয় ছিল না, কিন্তু তার নন্দিত নরকে আর শঙ্খনীল কারাগার বই দুটোর পিছনে তার ছোট্ট ছোট্ট করে ছবি ছিল, পাসপোর্ট সাইজের। চেহারাটা আমার মনে আছে, কারণ আমি বই দুটো পড়েছি। তা আমি দেখি কি এই ভদ্রলোকে তো আমি চিনি। তা আমি দাঁড়িয়ে গেছি তাকে, না হুমায়ুন ভাই আপনি দাঁড়িয়ে আছেন? বলছে না আমি দেখছি তোমাকে, আমি দেখছি যে একজন লেখক কতটা জনপ্রিয় হলে এইভাবে লোক লাইন দিতে পারে, আমি এই লাইনেই দাঁড়িয়ে তোমার একটা অটোগ্রাফ নিতে চাই। উনি পরে এই কথাগুলো লিখেছিলেনও। উনি না লিখলে এই ঘটনাটা আমি কোনোদিনও বলতাম না, বললে মানুষ বিশ্বাস করতো না, কিন্তু এখন বিশ্বাস করবে এই জন্য যেটা উনি নিজে লিখে গেছেন, ওনার লেখার মধ্যে আছে। তো সেই সন্ধ্যাটা আমার খুব ভালোভাবে মনে আছে। অটোগ্রাফ দেওয়ার পরে উনি অনেকক্ষণ আমার সঙ্গে কথা বললেন, তারপর বলতে আমার বাসায় চলো, চলো আজকে তো আমার বাসায় চলো, আড্ডা দেবো। ওই তার বাসাতে আমি গেলাম, এবং এই যে তার সঙ্গে আমার বন্ধুত্বটা হলো, অনেকে মনে করতেন যে আমাদের দুজনের মধ্যে বোধহয় এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা। তো সাহিত্যে কম্পিটিশন বলে কিছু নেই। হ্যাঁ, এটা স্পোর্টস না, এটা
দৌড় না প্রতিযোগিতা বা না, সাঁতার না, হ্যাঁ। এটা কোনো প্রতিযোগিতা না। আপনি যদি আমাদের দর্শকদের জন্য প্রিয় দর্শক, আপনারা আমার বকানি শুনলেন অনেকক্ষণ। ধন্যবাদ তো দিচ্ছি, পাশাপাশি আমার একটি অনুরোধও আছে যে যেখানেই থাকেন বাড়িতে অন্তত কিছু যেন বই থাকে, বাংলা সাহিত্যের বিখ্যাত বইগুলো যেন ঘরে থাকে। আমরা আমাদের ছেলেবেলায় দেখেছি যে প্রত্যেক বাড়িতে ছোট্ট হলেও একটা বইয়ের আলমারি থাকে, সেখানে কিছু বই থাকে। আমি তো বিষাদ সিন্ধু মীর মোশাররফ হোসেনের এই বই দিয়ে আমার নানি আমাকে পড়ে শোনাতেন, সেই ঘরে আরও কিছু বই ছিল। এসব বই দেখে আমরা বড় হয়েছি। আপনারা যেন আপনার সন্তানদেরকে বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আপনার ঘরে যেন অন্তত কিছু বই থাকে, যে বইগুলি পড়ে আপনার সন্তান বড় হয়ে উঠবে। বাংলা ভাষার প্রতি, বাঙালি জাতির প্রতি, বাংলাদেশের প্রতি তাদের যেন একটু মমত্ববোধ জন্মায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। দর্শক, এই ছিল আজকের মতো। আমরা শুনছিলাম আমাদের কিংবদন্তি কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন চ্যানেল আইয়ের সকল আয়োজন। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া। পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া। পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477।